তোর বউকে আমি পতিতালয়ে রাখবো, দেখি তুই কোন বাল করতে পারিস শালা বাইন। কথাটা শেষ করে আর এক মুহূর্ত দেরি করে না, এক কূপ দিয়ে মন্ত্রীর দেহ থেকে না আলাদা করে ফেলে। এই দৃশ্য দেখে বাকি 9 জন ভয়ে চিৎকার করে ওঠে। আবরার তা দেখে যেন মজা পায়, তারপর একে একে বাকিদের কেটে ফেলে। এত থাকাটার ফলস্বরূপ আবরারের মুখ থেকে শুরু করে পুরো দেহে রক্তে ভরে যায়। শরীরে একটু অংশ বাকি নেই যেখানে রক্ত লাগেনি, পুরো লাল টকটকে লাগছে ওকে। আবরারের মুখে তৃপ্তির হাসি, যেন বিশ্ব জয় করে ফেলেছে। তারপর নিজের শরীর থেকে রক্তের গুলোর ঘ্রাণ নিতে থাকে, যেন তৃপ্তি পাচ্ছে। তারপর কুড়ালখানা ফিটিক্সের হাতে দিয়ে বলে, ওদের প্রত্যেকের দেহ কেটে কুচু কুচু করে আমার কুত্তা দিয়ে খাওয়াবে। তারপর আবরার একজন বডিগার্ডকে বলে, আর 9টা মাথা নিয়ে আসো আমার পিছনে পিছনে। গোডাউনের নিচতলায় ছিল এক দীর্ঘ অন্ধকার করিডোর, যার দেয়ালে ঝুলছিল মরচে ধরা লণ্ঠন। লণ্ঠনের আলো টিমটিম করছে, আর তার ছায়া পড়ে আছে দেয়ালের ফাটলে, যেন সেখানে শত শত চোখ লুকিয়ে তাকিয়ে আছে। আবরারের পায়ের শব্দ টক টক টক, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সে। তার পিছনে 3 জন বডিগার্ড, তাদের হাতে মাথাগুলো। পুরনো লোহার দরজার সামনে এসে আবরার থামল। তার চোখে তখন এক অদ্ভুত দীপ্তি, না ভয় না ঘৃণা, বরং এমন এক নির্মম শান্তি যা কেবল রক্তের গন্ধে সন্তুষ্ট মানুষদের মধ্যেই দেখা যায়। দরজাটা খুলতেই এক ঠান্ডা হাওয়া মুখে এসে লাগল। ভেতরে অন্ধকার, শুধু এক কোণে হালকা হলুদ আলো জ্বলছে। সেই আলোয় দেখা গেল একটা বিশাল খাঁচা। খাঁচার ভেতর থেকে হঠাৎ গর্জন উঠল। গর্জন নয়, যেন বজ্রের আওয়াজ। একটা সিংহ, চোখে আগুন, দাঁতের রক্তের ছাপ। ওর চোখ পড়তেই বডিগার্ড 3 জন একটু কেঁপে উঠল। আবরার কিছুক্ষণ সিংহটার দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটে ধীরে ধীরে এক বাঁকা ভয়ঙ্কর হাসি ফুটে উঠল। তারপর এক নজরে বডিগার্ডদের দিকে তাকাল। চোখের ইশারা মিলতেই বডিগার্ডরা নিঃশব্দে এগিয়ে গেল খাঁচার দিকে। তাদের হাতে থাকা মাথাগুলো এক এক করে ছুঁড়ে দিল তারা ভেতরে। ঝপ ঝপ প্রথম মাথাটা পড়তেই সিংহটা এক ঝাঁপে সেটা ছিঁড়ে ফেলল। দ্বিতীয়টা নখে ধরে টেনে নিয়ে গেল কোণের দিকে, আর সিংহের গর্জনে দেয়ালগুলো কেঁপে উঠল। আবরার স্থির দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছে, যেন মৃত্যুর এক নিঃশব্দ নাটক চলছে তার সামনে। তার ঠোঁটের কোণে এক আশ্বাস সন্তুষ্টি, চোখে এক ভয়ঙ্কর তৃপ্তি। একটু পর সে হাত তুলে ইশারা করল। বডিগার্ডরা মাথা নত করে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। আবরার একা রইল খাঁচার সামনে। সিংহটা তখনও গর্জন করছে। আবরার নিজের পকেট থেকে ছোট ছুরি বের করল। তারপর মন্ত্রীর মাথা থেকে চোখ দুটো বের করে সিংহের দিকে ছুঁড়ে মারল। সিংহটা তা একবারেই খেয়ে ফেলল। আবরার তা দেখে স্নিগ্ধ হাসি বলল, তোর পেটে যে আমার কত শত্রু আছে তা শুধু আমি জানি। যাই হোক, আমি আজকে আসি, আবার দেখা হবে। রাত 12টা। আবরার বাড়িতে এসে মাত্র নিয়ে বের হল। শাওয়ারের ঠান্ডা জল যেন শরীরের ক্লান্তি মুছে দিয়েছে, কিন্তু মনে জমে থাকা অস্থিরতা এখনও কাটেনি। আজকে কেন জানি অন্যরকম অস্থির লাগছে তা জানে না। বিছানায় কোহেলি গভীর ঘুমে ডুবে আছে। মৃদু আলোয় তার মুখটা শান্ত, যেন কোনো শিশুর মতো নির্ভার। আবরার থেমে গেল কিছুক্ষণ, চুপচাপ তাকিয়ে রইল সেই মুখটার দিকে। মেয়েটাকে দেখলে তার মনে অদ্ভুত এক নেশা জাগে, একটা টান যেটা সে বোঝাতে পারে না। ধীরে ধীরে বিছানার কুহেলির পাশে বসল আবরার। তারপর একদম কাছে ঝুঁকে ওর ভিজে চুলগুলো ঝাঁকানি দিল। সাথে সাথে কুহেলি চমকে উঠল, চোখ কুঁচকে নড়ে চড়ে উঠল। চোখ খুলে দেখে আবরার একদম সামনে, এতটা কাছে যে তার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে কুহেলির মুখ। মুহূর্তটা স্থির হয়ে গেল। জলবিন্দু গড়িয়ে পড়ল কুহেলির গলায়, আর আবরারের দৃষ্টি আটকে রইল সেই রেখাটায়। শীতল জলের নিচে উষ্ণ অনুভবের এক অদ্ভুত খেলা শুরু হলো নীরবে। আবরার এবার হাসকি কণ্ঠে বলল, কি আছে তোমার মাঝে ছোট্ট পাখি? এত কেন আকর্ষণ করে আমাকে? তোমার এই ছোট্ট দেহখানা আমাকে টানে সব সময়। আবরারের এহেন কথায় কুহেলি লজ্জা পেল, কান দিয়ে যেন গরম ধোঁয়া বেরোচ্ছে। তবুও নিজেকে সামলে কাঁপা কণ্ঠে বলল, আমাকে ছেড়ে দিন আপনি। আপনার ওই অপবিত্র হাত দিয়ে আমাকে স্পর্শ করবেন না। আমার গা ঘিন ঘিন করে ওঠে, ঘৃণা লাগে ওই স্পর্শে। আবরার কুহেলির কথায় ঠোঁট এলিয়ে হাসল, তারপর বলল, তুমি তো পবিত্র, তা না? তাহলে পবিত্র আর অপবিত্র মিলে না হয় এক নতুন অস্তিত্ব গড়ে উঠবে, তাতে ক্ষতি কি? বলেই আবরার ওর হাতখানা কুহেলির জামার নিচে দিয়ে ছোট্ট দেহ জোড়ে স্পর্শ করতে থাকে। কুহেলি আবরারের হাতখানা বের করতে চায়, কিন্তু লাভ হয় না। কুহেলির এবার ফিসফিস করে বলে, আপনি একটা জানোয়ার, যার কোনো মায়া দয়া নেই, নিষ্ঠুর হৃদয়ের মানুষ আপনি। আপনাকে আমার খুন করতে ইচ্ছে করছে। কথাখানা বলার সাথে সাথে কুহেলি কেঁপে ওঠে, কারণ আবরারের স্পর্শ আরও গাঢ় হয়।
কুহেলি রেহানো কণ্ঠে আবরার বাঁকা হেসে ওর দেহ জুড়ে আরও গাঢ়ভাবে স্পর্শ করতে করতে বলল, তোমার মতো একটা ট্যাংরা মাছ আমাকে মারবে? সিরিয়াসলি? কুহেলি দাঁত দিয়ে ঠোঁট কামড়ে নিজেকে সামলে বলল, আপনাকে আমি মারবো মিস্টার মাফিয়া কিং। আচ্ছা, আমি অপেক্ষায় রইলাম সেই দিনের। কথা বলেই আবরার ওর ঠোঁট জোড়া আয়ত্তে নিল আর হাত দিয়ে বেপরোয়াভাবে স্পর্শ করতে থাকে। কুহেলি নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। আবরারের বিশাল দেহের সামনে কুহেলি নিতান্তই একটা ছোট্ট পাখি, তাই হাজার ছটপট করলেও নিজেকে ছাড়াতে পারে না। অবশেষে আবরার পুরো মত্ত হয়ে যায় কুহেলিতে। কত কান্না, কত চিৎকার, কিচ্ছুই নিষ্ঠুর মানুষটার কান পর্যন্ত পৌঁছে না। সে নিজের মতো মত্ত হয়। প্রায় 2.5 ঘন্টা যাবৎ এই পৈশাচিক অত্যাচার চালানোর পর কুহেলিকে ছেড়ে দিয়ে অন্য পাশ ঘুরে ঘুমিয়ে যায়। আর কুহেলির অবস্থা নাজাহাল, যেন কোনো ক্ষুধার্ত সিংহ কোনো অসহায় হরিণকে ঘাবলে ঘাবলে খেয়েছে। কুহেলি নিজের অবস্থা দেখে ডুকরে কেঁদে ওঠে। ভোরের আলোটা জানালার পর্দা ভেদ করে আসতেই কুহেলির চোখ ধীরে ধীরে খুলে গেল। মুহূর্তের জন্য সে বুঝতেই পারল না কোথায় আছে। তারপর পাশে চোখ যেতেই নিঃশব্দে জমে গেল সমস্ত অনুভূতি। আবরার একদম শান্ত মুখে ঘুমোচ্ছে, এমন যেন পৃথিবীর কোনো অশান্তি, কোনো অপরাধ তার ঘুমে হানা দিতে পারে না। গতরাতের ভয়াবহ মুহূর্তগুলোর কথা হঠাৎ করে মনে পড়তেই ধারালো ছুরির মতো বুক বিদ্ধ করছে কুহেলির। বুকের ভিতরে কুহেলি তাকিয়ে রইল আবরারের দিকে আর মনে মনে ভাবল, এই লোকটা তার জীবন শেষ করে দিয়ে কিভাবে এমন নিশ্চিন্ত ঘুম। কুহেলির বুকটা হঠাৎ ভারী হয়ে উঠল। তারপর কুহেলি সব ভাবনা এক সাইডে রেখে চেষ্টা করল উঠে বসতে। শরীরের প্রতিটি পেশিতে ব্যথা ছড়িয়ে আছে, তবু ব্যথা উপেক্ষা করে ওঠার চেষ্টা করতে লাগল। কিন্তু যতই চেষ্টা করল ততই শরীরটা যেন তার নিজের নয় মনে হল। অসহায় হয়ে অবশেষে সে ফুঁপিয়ে কেঁদে উঠল। চোখের পানি গড়িয়ে পড়ল বালিশে। ঘুমের ঘোরে আবরার কপাল কুঁচকাল। তারপর আধো চোখ খুলে গম্ভীর গলায় বলল, হোয়াই আর ইউ ক্রাইং সো আর্লি ইন দ্য মর্নিং? কুহেলি আবরারের দিকে তাকাতে পারল না, বরং আরও জোরে কাঁদতে লাগল, যেন বুকের ভেতরের সব ক্ষোভ, যন্ত্রণা, অপমান চোখের পানিতে ধুয়ে ফেলতে চায়। আবরার এবার বিরক্ত হয়ে উঠে বসল। তার চোখে ঘুমের ভার, মুখে বিরক্তি। এবার কঠোর গলায় বলল, স্টপ ইউর ননসেন্স ক্রাইং। আবরারের এরকম কণ্ঠ শোনার সাথে সাথেই কুহেলি চুপ হয়ে গেল, কিন্তু চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে নীরবে। আবরার তা খেয়াল করল। মুহূর্তের মধ্যে ওর বুকের ভেতর যেন এক অদ্ভুত ভার জমে গেছে। কুহেলির চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে, নীরব অথচ তীব্র। তা ভালো লাগল না আবরারের, তাই আবরার ধীরে বলল, কি হয়েছে? এমন কাঁদছো কেন কুহেলি? কুহেলি আবরারের দিকে তাকালো না, কাঁপা গলায় বলল, আমার শরীরটার দিকে তাকিয়ে দেখেন, পুরো শরীর জুড়ে ক্ষত বিক্ষত করেছেন আপনি। আমি এখন দাঁড়াতেও পারছি না। আমি এখন কিভাবে গোসল করব বলুন? আবরার খেয়াল করল কুহেলি ওর দিকে তাকাচ্ছে না। এতে রাগ হলো আবরার। হাত বাড়িয়ে কুহেলিকে এক টানে নিজের বুকের মধ্যে এনে শক্ত করে জড়িয়ে ধরল। এতটাই শক্ত করে ধরেছে যেন হাড্ডি ভেঙে যাবে ওর। তারপর আবরার বলল, আমার দিকে তাকিয়ে কথা বলবে সব সময় কুহু পাখি, নয়তো তোমার এমন অবস্থা করব যে জ্ঞান হারিয়ে বিছানায় পড়ে থাকবে 1 মাস। তারপর আবরার কুহেলির গলার ক্ষতস্থানে হাত বুলাতে থাকে। এতে কুহেলির ছোট্ট দেহখানা বারংবার কেঁপে ওঠে। চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, আপনি একটা জানোয়ার, নিষ্ঠুর মানুষ যার কোনো মায়া দয়া নেই। আমাকে এভাবে কষ্ট দিয়ে আপনি কি পাচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? আমি আপনার কি ক্ষতি করেছি বলুন? আবরার কুহেলির কথার কোনো উত্তর দেয় না, বরং নিজে উঠে বসে তারপর কুহেলিকে কোলে তুলে নেয়। কুহেলি ভারসাম্য সামলাতে না পেরে আবরারের গলা জড়িয়ে ধরে। কুহেলি ভাবতে পারিনি আবরার এরকম কিছু করবে। আবরার কুহেলিকে নিয়ে ওয়াশরুমের দিকে পা বাড়ায়। সকাল 10:30। আবরার বেডের পাশে হেলান দিয়ে কি যেন করছে ল্যাপটপে, আর কুহেলি চুপচাপ বসে আছে বেডের আরেক পাশে। একটা কথা বারবার বলতে চাচ্ছে, কিন্তু আবরারের রাগ সম্পর্কে ওর ধারণা আছে, যদি রেগে যায় আবার তখন। তবুও অনেক সাহস নিয়ে কুহেলি মিনমিনিয়ে বলল, আপনাকে একটা কথা বলার ছিল। আবরার ল্যাপটপে চোখ রেখেই গম্ভীর কণ্ঠে বলল, আমাকে প্লিজ আজকে বাড়িতে নিয়ে যাবে? সত্যি বলছি, আপনার সাথে যাব, আবার আপনার সাথেই চলে আসব। আবরার এবার ল্যাপটপ পাশে ছোট্ট টেবিলে রেখে কুহেলির দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে বলল, কালকেই তো নিয়ে আসলাম, আর আজকেই বাড়ি যেতে মন চাচ্ছে কেন? আর তুমি কিভাবে ভাবলে আমি আজই তোমাকে বাড়ি নিয়ে যাব? আবরারের কথায় কুহেলির খারাপ লাগে, তবুও হাল ছাড়ে না, বরং নিজেকে সামলে মাথা নিচু করে মিনমিন করে বলে, আব্বুকে অনেক দেখতে মন চাচ্ছে।
নিয়ে যান প্লিজ, আমি কথা দিচ্ছি এরপর থেকে আপনি যা বলবেন আমি তাই করব। আবরারের কুহেলির কথা শুনে সেই চিরচেনা ভয়ঙ্কর স্নান হেসে বলল। আমি যা বলবো তাই করবে? কুহেলি মাথা ঝাঁকালো বাচ্চাদের মতো, মানে করবে। আবরার হঠাৎ কুহেলিকে নিজের কোলে বসালো, তারপর ওর কানের কাছে মুখ নিয়ে ওর কানে প্রথমে আলতো করে চুমু দেয়, পরক্ষণেই কানে কামড় বসিয়ে দিল। কুহেলি ব্যথায় চোখ মুখ খিচকে বন্ধ করে নিল কিছুক্ষণ পর আবরার ওর কান ছেড়ে দিয়ে হাসকি ফিসফিসিয়ে বলল, আমার রাতে তোমাকে চাই, আর তোমাকেও আমাকে হতে হবে, আমার কাজে রেসপন্স করতে হবে। যদি রাজি থাকো তাহলে নিয়ে যাব। আমি রাজি। আবরার স্নান হাসল, তারপর কুহেলিকে কোলে থেকে নামিয়ে বলল, চলো তাহলে। তারপর বিছানায় থেকে উঠে দাঁড়িয়ে বলল, চলতে। আবরার আগে আগে আর কুহেলি পিছনে পিছনে হাঁটতে লাগল। নিচে আসতেই ফেটিক্সের সাথে দেখা হলো। ফেটিক্স বলল, স্যার, আপনার সাথে কিছু কথা ছিল। এখন না ফেটিক্স, একটা কাজে যাচ্ছি, এসে শুনবো। আর হ্যাঁ, এখন বডিগার্ড নিব না। কি স্যার, যদি কোনো বিপদ হয়? ভিন্ন গাড়ি দিয়ে যাব। আর আমার চেহারা কয়জন দেখেছে শুধু আমার নাম শুনেছে। আবরার দাঁড়াল না, বাড়ির বাইরে হাঁটা ধরল। পিছনে পিছনে কুহেলি গেল। গাড়ি চলতে থাকে আপন মনে। জঙ্গলের সরু রাস্তা পেরিয়ে বড় রাস্তায় উঠতেই কুহেলি দীর্ঘশ্বাস ফেলল। আবরার তা খেয়াল করে বলল, কি ব্যাপার, এমনভাবে নিঃশ্বাস নিচ্ছ যেন জেল থেকে বের হলে? কুহেলি একটু ঘাবড়ে যেয়ে বলল, না তেমন কিছু না। আবরার আর কোনো কথা না বাড়িয়ে নিজের মতো গাড়ি চালাতে থাকে। প্রায় 10 মিনিট পর কোথায় থেকে যেন 10টার মতো গাড়ি এসে আবরারের গাড়ি ঘিরে ধরে। আবরারের মনে প্রথমবারের মতো এক অজানা ঘাবড়ে যাওয়ার অনুভূতি জাগল, কারণ কুহেলি তার সঙ্গে আছে। সে কুহেলির দিকে তাকালো, কিন্তু অবাক হওয়ার জায়গায় কুহেলির মুখে কোনো ভয়, কোনো আতঙ্ক নেই। চোখগুলো যেন সমস্ত রহস্য জানে, সমস্ত অজানা ঘটনাকে ঘটবে ও তা জানে। হঠাৎ কুহেলি কোনো শব্দ না করে গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়। আবরার অবাক হয়ে রইল। নিজের ঘাবড়ে যাওয়া মনের তাড়নায় সে হঠাৎ নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করল। ধীরে ধীরে গাড়ি থেকে বেরি হল, তখনই দেখল একজন পুরুষ গাড়ি থেকে নামছে। কালো পাঞ্জাবি পরা, কালো ঘড়ি আর মুখ সেমাগা, আর কালো চশমা চোখে। কুহেলি দৌড়ে যেয়ে ছেলেটার হাত শক্ত করে ধরল। এতে আবরারের রাগ মাথায় উঠে গেল। আবরার যখনই এগোতে নেব তখনই লোকটা বডিগার্ডদেরকে ইশারা করতেই 5 জন বডিগার্ড আবরারকে শক্ত করে ধরল। এতে আবরারের রাগ এবার তরতরিয়ে উঠল। তার চোখ লাল, গলার রগ ফুলে উঠেছে, বুকের ভেতর আগুনের ঢেউ উঠছে একের পর এক। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে কুহেলির দিকে আর তার পাশের সেই অপরিচিত ছেলেটার দিকে। কুহেলি কিন্তু শান্ত, তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত আত্মবিশ্বাস, এক মুক্তির আলো। ছেলেটার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে সে ধীরে আবরারের দিকে মুখ ঘোরাল, মুখে এক হালকা তিক্ত হাসি। অনেক খারাপ জিনিস করেছেন আপনি আমার সাথে, কিন্তু আর না, আপনার মতোই সাইকোর সাথে আমি আর থাকবো না। আর না, আমি বন্ধু হয়ে থাকতে চাই, আমি মুক্ত হয়ে থাকতে চাই, খোলা আকাশে উঠতে চাই, কিন্তু আপনার সাথে থাকলে তা সম্ভব নয়। তারপর ছেলেটার দিকে বলে বলল, উনি আমার সুপারম্যান আর আমি ওনার সাথেই যাব। আবরার রাগী কণ্ঠে গর্জে উঠে বলল, শালি, ছেড়ে দে ওর হাত। আমি তোকে একবার পাই, তারপর তোর এমন অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। আমার সম্পর্কে তোর ধারণা নেই আমি কতটা ভয়ঙ্কর। কুহেলি এবার কিছুটা ঘাবড়ে যেয়ে ছেলেটার হাত আরও শক্ত করে ধরল। ছেলেটা আবরারের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তাকরিম শেখের সাথে যতদিন আছে তার সাদা রেশপরি ততদিন কেউ তাকে ছুতে পারবে না। তারপর বডিগার্ডকে ইশারা করে কুহেলিকে গাড়িতে উঠিয়ে নিজে উঠে চলে যায়। আবরার নিজের সর্বশক্তি দিয়ে বডিগার্ড 5 জনকে 5 দিকে ছুঁড়ে মারে, তারপর গাড়ির দিকে যায় বন্দুক নেওয়ার জন্য। কিছু তার আগেই একটা গুলির শব্দ আসে। একটা বডিগার্ড আবরারের পায়ে গুলি করে, সাথে সাথেই আবরার মাটিতে লুটিয়ে পড়ে। বডিগার্ডগুলো আর দাঁড়ায় না, আবরারকে পড়তে দেখেই গাড়ি নিয়ে চলে যায়, আর আবরার মাটিয়ে পড়ে থাকে। তবে রাগে শরীর কাঁপতে কাঁপতে বলে, ছাড়বো না আমি তোদের দুইজনকে। অন্যদিকে কুহেলি পাগলের মতো হাসতে থাকে গাড়িতে, কারণ ওর করা প্ল্যান সাকসেসফুল হয়েছে। আসলে কুহেলি এসেছিল একটা উদ্দেশ্য নিয়ে, আর সেই উদ্দেশ্য হল আবরারকে শেষ করা। তবে তা বাংলাদেশ নয়, আইসল্যান্ডের। তাই আবরারকে এতটা কাছে পেয়েও শেষ করল না। কুহেলি হাসতে হাসতে বলল,
আমি পেরেছি তাকরিম, আমি পেরেছি। ওই মাফিয়া কিং আবরারকে কাবু করতে পেরেছি।